শোনা যাচ্ছে? অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনকে ধন্যবাদ, তারা আজকে অনুষ্ঠান আয়োজন করেছেন। সংগঠন আছে বিগত করে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের দেশের এবং আমাদের জনগণের ইতিহাসে একটা ক্রান্তি লগ্নে আছি। কাজেই সেক্ষেত্রে আমরা রাজনৈতিক বিষয়ে কথাবার্তা প্রতিদিনই হচ্ছে, আবার করে সেগুলো বলাও দরকার। সেইটাই মূল বিষয়, আমরা কিছু কথাবার্তা বলার সুযোগ পাচ্ছি। দুঃখ প্রকাশ করি আমি এই অনুষ্ঠানে দেরি হয়েছে। আমার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ তিনি কথা বলেছিলেন। আমরা এই কথাটা ছাত্র জীবন থেকেই বলতাম। মুক্তিযোদ্ধারা তাদের সময় যে কর্তব্য হাজির হয়েছিল, সেই কর্তব্যে জীবনের ঝুঁকি নিয়ে তারা তাদের কর্তব্যের কাজে সাড়া দিয়েছে। সে কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমাদের পরিচয় তৈরি হয়েছে। যার ফলে মুক্তিযোদ্ধারা আমাদের সবসময় সম্মানের পান। কিন্তু মুক্তিযুদ্ধ 1971 সালে শেষ হয়ে যায়। মুক্তিযুদ্ধ 1971 সালেই শেষ হয়ে যায়। মুক্তির সংগ্রাম একটা চলমান, যতক্ষণ পর্যন্ত নানাভাবে যে কথা বলছিলাম, মুক্তি সংগ্রাম 1971 সালেই শেষ হয়ে যায়। কেননা যতক্ষণ পর্যন্ত মানুষের উপরে অত্যাচার, নির্যাতন, শৃঙ্খল এইসব থাকবে, মুক্তির সংগ্রাম ততক্ষণ চলবে। 71 সালের মধ্য দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে একটা দেশ হবে, রাষ্ট্র হবে, যেখানে নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা প্রতিষ্ঠা হবে, গণতন্ত্র হবে আমাদের রাজনৈতিক ব্যবস্থা, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আপনারা বক্তব্য শুনেছেন কিভাবে অতি দ্রুততার সাথে আমরা সেই আকাঙ্ক্ষার মাটি হতে দেখেছি। অনেক ক্ষেত্রে বিপরীত দিকে হাত দেখেছিলাম। একদলীয় শাসন, গণতন্ত্রের হত্যা করা, মানুষের উপরে অত্যাচার, নির্যাতনের ভয়ঙ্কর রাজত্ব গড়ে তোলা, চাষের রাজত্ব কায়েম করা, এইসব আমরা দেখেছি। এর বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, লড়াই, সেই ক্ষোভ লড়াইয়ে আমরা যে কোনো নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি তা না। নানাভাবে চেষ্টা হয়েছে, বিক্ষোভ হয়েছে, শাসনের পর শাসন বদলেছে, সেনা শাসন এসছে, গণতন্ত্রের লড়াই হয়েছে, নির্বাচন হয়েছে, কিন্তু মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন পায়। আপনারা যদি একটু কয়েক মিনিট সময় দেন তাহলে কথা বলে শেষ করে ফেলি। এই যে পরিবর্তনটা আসেনি, তার ফলে কিন্তু লড়াইও হয়েছে, এবং কিভাবে এত রকম অভিজ্ঞতার পরে যে দলটি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করলো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হলো একভাবে, কিন্তু তারপরে নিজেরাই তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। এইটার মূল রহস্যটা কোথায়? বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের যে শাসন ব্যবস্থা, এই ব্যবস্থাটা নিজেই
এমন একটা স্বৈরাচারী ব্যবস্থা, যারাই ক্ষমতায় যায় তারা স্বৈরাচারী হয়ে ওঠে। অন্য কোন প্রতিষ্ঠান কাজ করতে পারে, সমস্ত ক্ষমতা একজন হাতে কেন্দ্রীভূত, সব প্রতিষ্ঠান সমস্ত রাষ্ট্র ব্যবস্থা পকেটের মধ্যে ঢুকে যায়। এবং এইটাই ইতিহাস হিসাবে এসছে। শেখ হাসিনা এটাকে একেবারে মানে সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে, একেবারে এটাকে একটা নগ্ন চেহারা নিয়ে গেছে। উনি রাষ্ট্র, উনি সবকিছু, উনি দেশ। এটা করে দিয়েছি, ওটা দিয়ে দিয়েছি, যেন নিজের একটা জমিদারি আছে, তালুক আছে, সেখান থেকে মানুষকে দিয়ে দিচ্ছেন, করে দিচ্ছেন। এইরকম একটা পরিস্থিতি আমরা দেখেছি। কিন্তু এইসব কথাবার্তা কেবল কথাবার্তায় থাকে, তার শাসনটা রাখার জন্য বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্করতম একটা শাসন সে জারি করেছে। কিভাবে গুম খুন হয়েছে, লক্ষ লক্ষ মামলা হয়েছে, বিরোধী দলকে নানাভাবে নির্যাতন অপদস্থ করার তৎপরতা হয়েছে, নতুন নতুন সমস্ত কায়দা কানুন তারা আবিষ্কার করেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানুষকে বিভাজিত করে, মানুষকে বিভাজিত করে নানা ট্যাগিং দিয়ে তারা দমন পীড়নটাকে জায়েজ করেছে। এইরকম একটা শাসন সম্ভব হয়েছে কারণ যে শাসন ব্যবস্থাটা আমাদের আছে সেটা এরকম শাসনকে নানাভাবে সাহায্য করে, এর কোন রকম প্রতিরোধ তৈরি করে, সব জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায়। যার ফলে বাংলাদেশের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটা সময় হাজির হয়েছে, যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইতে এইবারের আন্দোলন তাৎপর্যপূর্ণ হয়ে আলাদা হয়েছে। সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। এই আওয়াজ অনেক আগেই উঠেছিল। আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলি ভাবে বলা যায়, এটা গর্ব করার বিষয় হিসেবে নয়। আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি। আমাদের দল গণসংহতি আন্দোলন যখন দল হয়ে উঠে নাই, 2002 সাল থেকে যখন আমরা কাজ করি গণসংহতি আন্দোলন নামে, আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা সাংবিধানিক ভাবে, কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না। এমনকি নির্বাচন কেন্দ্রিক যে সংকট, এই সংকটটাও বদলাবে না। কিন্তু তখন এই কথাগুলো কোন তেমন বড় আকারের প্রভাব বিস্তার করে নাই। 2006 সালে 7 সালে যে সংকট আসলো, তখন আমরা এই কথা বলেছি, সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি, ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয়, তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না, বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা সমাধানের জন্য আনা হয়েছিল ওইটাকেও গিলে ফেলা হবে। শেষ পর্যন্ত 2011 সালে এসে পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে ফেলা হবে পঞ্চদশ সংসদের মাধ্যমে। এমনকি 14 সালের ওই রকম একটা তামাশা নির্বাচনের পরও এই শাসন ব্যবস্থা বদল, বাংলাদেশে একটা নতুন জাতীয় সনদ দরকার, যেখানে সবগুলো রাজনৈতিক দল রাজনীতির নিয়ম বদলাবে এবং কিভাবে রাজনীতি চলবে সেটা ঠিক করতে হবে। এই জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, না হলে আমরা এই অবস্থা থেকে বেরোতে পারবো। তখনও প্রভাব ফেলে। এই কথা জোরের সাথে বলা যায় ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল, যেখানে বিএনপিও যুক্ত হয়েছিল, মূলত বিএনপির উদ্যোগে বলা চলে সেইটা তখন হয়েছে। সেই কনভেনশনে আমরা এই কথা বলেছিলাম যে আমাদের নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, একটা নতুন জাতীয় সনদ দরকার, যেখানে আমরা এই শাসন ব্যবস্থা বদলাতে পারি। এইটা টিকিয়ে রেখে কেবল একটি নির্বাচন এই অবস্থা থেকে আমাদের মুক্ত করবে না। 18 সালের নির্বাচনের আগেও এটা প্রধান রাজনৈতিক প্রশ্ন হয়নি। 18 সালের নির্বাচনে যখন সকল রাজনৈতিক দল অংশ নিল, বাংলাদেশের ইতিহাসে সব রাজনৈতিক দল অংশ নেওয়ার পরে ওই রকম একটি রাতের ভোট ডাকাতের নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, এইটা আর কখনো ঘটে নাই। এই ভয়ঙ্কর চেহারা কখনো দেখা যায় নাই। প্রধান বিরোধী রাজনৈতিক দল তখন তাদের বিরাট অংশের
প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে। আসলে তো তাদের জিতার কথা। তার মানে কি পরিমাণে মানে কেবলমাত্র ডাকাতি হয়েছে, কেবলমাত্র সিল মেরে সেগুলো ভরে দেওয়া হচ্ছে। তো এই যখন ঘটনাটা ঘটেছে 18 সালের নির্বাচনের পরে বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের সকল পক্ষের কাছে এইটা প্রতীয়মান, এটা প্রতিষ্ঠিত হয়েছে যে এই শাসন ব্যবস্থা রেখে, এই সাংবিধানিক ক্ষমতা কাঠামো বহাল রেখে আর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কাজেই এখন একমাত্র পথ হচ্ছে আন্দোলন, এবং এই উপলব্ধি কিন্তু যুগপৎ আন্দোলনের সূচনা করেছে। আমরা দিনের পর দিন আলোচনা করেছি এবং এই জায়গার সামনে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র ব্যবস্থাও বদলাতে হবে, সরকার কেবল বদল নয়। সরকার তো বদলাতে হবেই, এই সরকারকে বিদায় নিতে হবে, একই সাথে শাসন ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে। যে কারণে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার মেরামত, এই স্লোগানগুলো এসেছে এবং এই স্লোগানগুলো থেকেই জন্ম নিয়েছে আমাদের গণতন্ত্র মঞ্চের 14 দফা, আমাদের দলের 14 দফা, বিএনপির 27 দফা, আমরা যুগপৎ আন্দোলনে এসে আমরা 31 দফা এইগুলো আমরা প্রণয়ন করি। এবং সেইখানের মূল কথা ছিল যে আমাদের শাসন ব্যবস্থার যে মধ্যে যে ক্ষমতার কাঠামো, যেটা স্বৈরাচারী, যেটা এককেন্দ্রিক, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে, ওই ব্যক্তি যেই হোক না কেন সে পুরো রাষ্ট্রটাকে পকেটে ঢুকিয়ে জনগণের উপর ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে, সেইটাকে আমাদের বদলাতে হবে। ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, যেটার মধ্যে দিয়ে কেবলমাত্র জবাবদিহি তৈরি করতে পারে। সেইটা আমরা হয়তো 24-এর 7 জানুয়ারি ওই তামাশা আমিডামি নির্বাচন সেটা আমরা ঠেকিয়ে দিতে পারিনি, কিন্তু জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে। আমাদের আন্দোলনের কারণে আমরা দেখেছি নির্বাচনের দিন জনগণ আর ঘর থেকে বের হয় নাই, পুরো শহর ফাঁকা, কিন্তু তাকেও তারা একটা নির্বাচন বলে গায়ের জোরে জবরদস্তি করে আন্দোলনের মধ্যে স্যাবোটাজ করে, তারপরে তার দায় সহিংসতা নিজেরাই করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে তার উপর ক্র্যাক ডাউন কিভাবে করেছে, এই সবকিছু আমাদের ছাত্ররা দেখেছে, এই সবকিছু আমাদের জনগণ দেখেছে। ফলে জনগণ একটা বারুদের স্তূপ হয়েছিল, প্রয়োজন ছিল একটা স্ফুলিঙ্গের। আমরা দেখেছি ইতিহাসে এটাই ঘটে, কখন যে স্ফুলিঙ্গটা আসে এবং কোন অবস্থা থেকে আসলে দাবানলটা তৈরি হয়। কিন্তু দাবানল তৈরি হওয়ার জন্য একটা প্রাথমিক শর্ত হচ্ছে বারুদের স্তূপ আছে। জনগণ ওই পর্যায়ে পৌঁছেছে। এই দীর্ঘ অপশাসন এবং বিশেষভাবে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন, সেইটা মানুষকে বারুদের স্তূপে করে দেবে, যার ফলে আবু সাঈদ যখন 2 হাত প্রসারিত করে নিজের বুকে গুলির সামনে দাঁড়ালেন, বুকে গুলি নিয়ে নিলেন, শাহাদাতের জায়গায় চলে গেলেন, সেটা ওই স্ফুলিঙ্গ হিসাবে দাবানলটা তৈরি করেছে। এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা দেখেছি যে এই যে রাজনৈতিক ভাবে যে জায়গাটা এসেছিল, যে কেবল সরকার নয়, কেবল ফ্যাসিস্টের বিদায় নয়, রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদের বিলোপ করতে হবে, তাকে পরিবর্তন করতে হবে, সেই জায়গাটা তারা গ্রহণ করেছে। কাজে এই প্রশ্নটা সংগ্রামের ভেতর দিয়ে একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। যে কোনো অভ্যুত্থান কিংবা বিপ্লবী একটা ঘটনা নতুন একটা ব্যবস্থার জন্ম দেয়, না হলে সেটা বড় পরিবর্তন হিসেবে আমরা গ্রহণ করতে পারি না। 24-এর অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটা অবিস্মরণীয় অধ্যায়, কিন্তু এত বড় একটা ঘটনা কি আসলে নতুন ব্যবস্থার জন্ম দেবে? এইটা আমাদের সামনে বড় প্রশ্ন। নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষও লাগে। নতুন মানুষ মানে কি? আমরা যে মানুষ, আমরা তো পুরনো মানুষ, আমরা কিভাবে নতুন হব? মানুষ কিভাবে নতুন হয়? মানুষ যখন চিন্তা করে নতুন করে, তখন সে নতুন মানুষের পরিণত হয়। একই মানুষ সে যদি নিজেকে চিন্তার দিক থেকে, তার কাজের দিক থেকে বদলাতে পারে, তাহলে সে নতুন মানুষ হিসেবে জন্ম লাভ করে। এই কারণে আমরা যখন চিন্তা করি, আমরা আসলে অস্তিত্ববান হয়ে উঠি। আমাদের চিন্তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে বদলে নেই, ফলে এই নতুন মানুষের জন্ম ঘটে। আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, 24-এর যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, সেখানে আমরা যদি নিজেদেরকে, প্রতিটি দল, প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি, তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না। যত বড় দল হোক, যত বড় নেতা হন,
এই যে মানুষের আকাঙ্ক্ষা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করতে না পারি, আমরা যদি মনে করি পুরনো বন্দোবস্তেই সবকিছু চলবে, ওই দখল, ওই আমাদের গায়ের জবরদস্তি রাজনীতি, তাহলে আপনারা ভাবতে পারেন যে এটা বোধহয় স্থায়ী হবে। এতদিন ওরা করেছে, এখন অন্যরা করবে, এটা চলবে না। বাংলাদেশের রাজনীতিতে 24-এর গণঅভ্যুত্থান এই সীমারেখা টেনে দিয়েছে। নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা, এটা ঘটতেই হবে। এবং এই ঘটার কারণেই বরং আমরা যারা এই ব্যবস্থার উপযোগী নিজেদের গড়ে তুলতে পারবো, নিজেদেরকে সেই অনুযায়ী তৈরি করতে পারবো, তারা এই আগামী দিনের ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবেন, তারা আগামী দিনটাকে নেতৃত্ব দিতে পারবেন। কাজে সকল দলের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা কিভাবে সেই কাজটা করব। এবং এই কাজটা করতে গেলে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটাকেই আমাদের গুরুত্বের সাথে ধরতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব। অনেকে নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন, তারা বিচার এবং সংস্কারকে অবহেলা করেন, সেটা আমাদেরকে ভুল পথ নিয়ে। আবার অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদেরকে একটা বিপজ্জনক খাদে নিয়েছে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। বিচার আমাদের দরকার, কারণ না রাষ্ট্র মানেই ন্যায় বিচারের সাথে যুক্ত। যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না, সেই রাষ্ট্র টেকে না। শেখ হাসিনার রাষ্ট্র গুম গুণের রাষ্ট্র হয়ে গেছিল, সেই কারণে সেই রাষ্ট্র টেকে নাই। ভেঙে পড়েছে কিভাবে দেখেন নাই? একটা বাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে পুলিশ তাকে যেভাবে ব্যবহার করেছে, তারা পালিয়ে গেছে। মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে, ব্যাংকের গভর্নর পালিয়ে গেছে। এইভাবে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছে। তাহলে এই রাষ্ট্র এভাবে ভেঙে পড়ে। রাষ্ট্রের ধারণা ন্যায় বিচারের সাথে যুক্ত। বিচার আমাদের করতেই হবে। আমাদের নতুন যাত্রা হচ্ছে কিনা, এটার প্রাথমিক লক্ষণ হচ্ছে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছি না। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার সহ গুম, খুন, এই দেশের সমস্ত অন্যায়, লুটপাট, সবকিছুর বিচার করতে হবে। এবং এই বিচার খালি কেবল অন্তর্বর্তী সরকার করবে তা না। এই বিচারের ধারাবাহিকতা যদি না থাকে, পরবর্তী সরকার, তাহলে আমাদের ওই নতুন জায়গাটা আমরা যেতে পারবো। সংস্কার আমাদের করতেই হবে। এবং আমরা ন্যূনতম ঐক্যমত্যের জায়গায় অনেকগুলো প্রশ্নে এসেছি। জাতীয় সনদ যেটা হবে, ঘোষণা হবে হয়তো আর কিছুদিনের মধ্যে, কিন্তু অনেক বিষয় এখানে দ্বিমত আছে, আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট আছে, আমাদেরই আছে। আমরা যেগুলোতে একমত হয়েছি, আরেক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু এটার মীমাংসার পথ, যারা বলছেন যে এটা না হলে আমরা নির্বাচনে যাব না, এটা তো কোনো মীমাংসার পথ হতে পারে না। হ্যাঁ, তারা যদি মনে করেন যে আমরা নির্বাচনে যাব না, আন্দোলন করে আমরা যা বলছি তাই করতে হবে, সেটা তারা করতে পারেন। কিন্তু এই রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকে ঠেকানোর কোন জায়গায় তারা যেতে পারে না। নির্বাচন সুষ্ঠু করার দাবি তুলতে পারে, কারণ নির্বাচন হচ্ছে এই মুহূর্তে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের পুরো সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ, গণতান্ত্রিক পথ। সেই কারণে নির্বাচনটা সংস্কার সম্পন্ন করার জন্য অপরিহার্য হয়ে গেছে। এবং এই যে আমাদের ভিন্ন মত, কারণ একক করে দল পুরো অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তার উপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে না। এটা বাস্তবতা। এটা একটা কালেকটিভ, মানে সমষ্টিক সংগ্রাম ছিল। এবং এখানে সকল পক্ষের যেহেতু অংশগ্রহণ ছিল, সবার মধ্যে ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে আগামী দেশ চলতে হবে। এবং সবার ন্যূনতম ঐক্যমত্যের মধ্যে আমাদের জাতীয় সনদ তৈরি হয়েছে, আর ভিন্নমত যেটা আছে তার মীমাংসা জনগণ করবে। এই হচ্ছে পদ্ধতিগত দিক। এই পদ্ধতিগত দিক যদি আমরা ভুল করি, আমরা বিপদে পড়ব। কাজেই সংস্কার আমাদের করতেই হবে, কিন্তু সেই সংস্কারের জন্য নির্বাচন লাগবে, এবং সেটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। এই দুইকে যা গুরুত্বের সাথে যদি আমরা উপলব্ধি করি, আমরা বাংলাদেশের ভবিষ্যৎটা ঠিক করতে পারি। এবং এইটাকে ঠিকঠাক করার মধ্য দিয়েই আজকে প্রমাণিত হবে কারা নতুন ব্যবস্থা চায়, কারা নিজেদেরকে বদলে নিচ্ছে সত্যিকার নতুন মানুষ হিসাবে, নতুন নেতৃত্ব হিসাবে বাংলাদেশকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছে। এবং জনগণকেও সেই ভূমিকার জায়গায় আসতে হবে। আমরা যদি সেই জায়গায় বদলাতে না পারি, আমাদের ভবিষ্যৎ আবারও
সংকটের মধ্যে বলবে, আমাদের অভ্যুত্থান, আমাদের আত্মত্যাগ বেহাত হবে। কাজেই শহীদের রক্তের প্রতি যদি আমাদের সামান্য ঋণ আমরা বাংলাদেশকে বদলানোর জন্য আমরা সবাইকে নিজে প্রস্তুত করি। আমি সংক্ষেপ করে, যেহেতু আজান দেবে, আমাদের নূর এসছে, সে কথা বলুক।